এবার ভোট অন্যরকম, এই কথাটা আমি অনেকবার বলেছি, আপনাদের কান হয়তো ঝালাপালা হয়ে গেছে শুনে শুনে, এবং আপনারা অনেকেই বলেছেন এই অন্যরকম অন্যরকম বলছেন, কিন্তু সত্যি কি কিছু হবে? দেখুন, আশা নিয়েই তো আমাদের বাঁচতে হয়, আর সেই আশার কথা শোনাতে গিয়ে আজকে আমি এমন কিছু শোনাতে চলেছি যা আপনাদের অবাক করবে। ভোটের ক্যামেরা, এবার ক্যামেরার ব্যবস্থা নিয়ে আমি আগে বলেছি, কিন্তু এবার আজ যা বলবো, আমি যেটা লিখেছি না, একটু বেচাল দেখলে, জোচ্চুরি দেখলে ঘ্যাক করে কামড়ে দেবে। কিন্তু সত্যি কি ক্যামেরা কামড়াতে পারে? তা তো নয়। আসল বিষয়টা আমি বুঝিয়ে বলবো। আসলে সেই ছোটবেলায় জুজুবুড়ি কামড়ে দেবে যেমন হতো, তেমনি এবার আমাদের রাজ্যে যারা ভোটকে বানচাল করেন, যারা ভোট লুট করেন, যারা বুথ ক্যাপচার করেন, তাদের জন্য জুজুবুড়ির নাম ক্যামেরা। এই ক্যামেরার বিস্তারিত আমি বলবো, সেই সঙ্গে আমি বলবো যে এই ক্যামেরা কিভাবে সাজানো হবে, কেমন করে সেগুলো কাজ করবে, আর সেই কাজ যখন করবে ক্যামেরা, তাতে বেচাল ধরা পড়লে তাদের কি সাজা হবে, কোন কোন ধারা নির্বাচন কমিশন প্রয়োগ করতে চলেছে, সবটা আমি আপনাদের আজকে বলবো। কিছু নতুন আইনের কথা আপনারা জানতে পারবেন। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে ভোটের ক্যামেরা কেমন ক্যামেরা, কি করে তা কাজ করবে জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, আমি আগে বলেছি যে ভোট অন্যরকম এবং ভোটের ওপর যে নজরদারি, সেই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে ভাবা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের ভোট আর ভারতের বাকি অংশের ভোট একরকম নয়, আমরা জানি। তো পশ্চিমবঙ্গের ভোট কেমন সেটা খুব ভালো জানেন সুব্রত গুপ্ত। তাই এই যে নজরদারি, ভোট পরিচালনা, এসবের জন্য ওই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের ওপরেই ভরসা করছেন জ্ঞানেশ কুমাররা। আর মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার ভোটের 5 দিন আগে থেকে বুথে ক্যামেরা বসে যাবে, 2 দিন আগে থাকতে পর্যবেক্ষণ শুরু হবে। না, আমি একদম পর বলি কি হতে চলেছে। তার আগে আপনারা একবার আমাদের যে পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল, তিনি এবার ভোট সম্পর্কে কি বলেছেন একটুখানি শুনে নিন। এবার যেটা আছে, কমিশন ইজ ভেরি ভেরি সিরিয়াস কি ফ্রি ফেয়ার পিসফুল পোল হবে। আগে কি হতো, রিপোল ওয়াজ এ এক্সেপশন, বাট কমিশন এবার একদম ক্লিয়ার করে দিয়ে ডাউট মিন্স রিপোল। দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার যেটা আছে কি আপনার শুধু বুথ ভিতরে নেই, বুথ ভিতরে যে আছে আপনার 4 ভোটার থেকে বেশি কোনো সময় ঢুকতে পারবে না। নাহলে যেটা আমার ক্যামেরা আছে ওটাই আমাদের এআই দিয়ে ওদের মধ্যে ফিড আছে কি 4 থেকে বেশি লোক হবে, ও পপ আপ দেবে। অ্যান্ড যদি আপনার 1 লোক থেকে বেশি মেশিন কাছে থাকবে, পপ আপ দেবে। অ্যান্ড এসব তো ঠিক আছে যে বুথ ভিতরে আছে বাইরে আছে, কিন্তু আপনার যে হিন্টারল্যান্ড আছে, আপনার যে বুথ এরিয়া আছে ওর মধ্যে কাকে হুমকি দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, দেন কমিশন উইল টেক। আগে তো আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি প্রিভেন্টিভ। এবার যে আমাদের কিউআরটি থাকবে ওর মধ্যে সব ডেটা আছে, প্রত্যেক বুথের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আপনার যে আছে গুগল ম্যাপ আছে, আপনার প্রিসাইডিং অফিসার নেম ও ফোন নাম্বার আছে, আপনার যে সিকিউরিটি সার্ভিস যে 4-5 জন যে সিআরপিএফ या যে সিএপিএফ আছে ওদের ফোন নাম্বার আছে, নাম আছে, আপনার সেক্টর অফিসার নাম আছে, ফোন নাম্বার আছে, প্রত্যেক জিনিসই আছে। এবার আরো অটোমেটিক আরো যে আছে কন্ট্রোল রুম, ওখানে খবর চলে যাবে, ডিও চলে যাবে, সি অফিস চলে যাবে, অনেকগুলো যেটা আছে অ্যারেঞ্জমেন্ট যা আগে ছিল না এবার আছে। শুনলেন তো? আপনারা অনেকেই ভাববেন যে এবার রাজ্যে 2 দফায় ভোট, কিন্তু তার মধ্যে ব্যবধানটা রাখা হয়েছে 23 এবং 29, 6 দিনের ব্যবধান। কেন? তার কারণ এবার প্রচুর পুনর্নির্বাচন হবে, এটা ধরে রেখেছে নির্বাচন কমিশন। হয়তো হবে না, করতে হবে না, কিন্তু বাংলাকে তো বিশ্বাস নেই, বাংলার শাসক দলের সেই সব সম্পদের তো বিশ্বাস নেই। তারা কি করতে পারেন? ব্যালট পেপার চিবিয়ে গিলে খেয়ে নিতে পারেন। এইরকম কর্মী, এইরকম প্রার্থী, তিনি প্রার্থী ছিলেন মহাদেব মাটি, এরকম প্রার্থী যে দলে আছে সেই দলকে তো বিশ্বাস করা যায় না। দেখুন, এবার যেটা স্থির হয়েছে, এই যে ক্যামেরা এসে গেছে, এই ক্যামেরাগুলো
প্রতিটি এআই এর মাধ্যমে সংযুক্ত, অর্থাৎ কলকাতায় বসে বিনপুরের কোনো বুথ বা কালিম্পংয়ের কোনো বুথের ক্যামেরার উপর নজরদারি শুধু নয়, সেই ফিড পাওয়া নয়, ওই ক্যামেরাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। এবং জেলায় জেলায় যে কন্ট্রোল রুম হবে সেখান থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ ধরা যাক বুথের উপর ক্যামেরাটা এইভাবে রয়েছে, কিন্তু প্রয়োজন হলো ডান দিকটা ঠিক আছে তো, ক্যামেরাকে আপনা আপনি ঘুরিয়ে দেওয়া যাবে অনেক দূরে বসে। এই কাজটাই এআই করবে। কখন প্রিসাইডিং অফিসারের দিকে মুখ করতে হবে, কখন যারা পোলিং এজেন্ট বসেছেন তাদের দিকে মুখ করতে হবে, কখন যেখান দিয়ে ভোটাররা প্রবেশ করছেন সেখানে। এবার ঠিক হয়েছে 4 জনের বেশি কোনো সময় বুথের ভেতরে ভোটার থাকবে না। এবং আপনাদের বলি, নির্বাচন কমিশন ঠিক করেছে প্রিসাইডিং অফিসার ছাড়া আর কেউ কোনোভাবে ভোটার হোক, ভোটকর্মী হন, কিংবা যারা পোলিং এজেন্ট, তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, তারা নিয়ে ঢুকতেই পারবেন না। যাবতীয় কিছু জমা দিয়ে যেতে হবে নিরাপত্তা রক্ষীদের কাছে। আপনারা যারা ভোট দিতে যাবেন এর জন্য মানসিক প্রস্তুতিটা রাখবেন যে আপনাদের মোবাইল ফোন রেখে যেতে হবে, কোন রকম ক্যামেরাও নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যেতে হবে। এবং প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে এই কারণে, তার কাছে ফোন আসবে, তিনি খুব বেশি ফোন করবেন না, তিনি খুব বিপদে পড়লে ফোন করবেন, কারণ বিপদে পড়লে ক্যামেরা তো দেখতে পাচ্ছে। তো ক্যামেরায় কোনো বেচাল দেখলে কমিশন থেকে ফোনটা যাবে প্রিসাইডিং অফিসারের কাছে, তাই শুধু প্রিসাইডিং অফিসারের কাছেই মোবাইল ফোন থাকবে। আমি ক্যামেরার কথা বলছিলাম। এবারে যে ক্যামেরাটা, দেখুন একটা বুথে কিরকম থাকে, একটা পোলিং বুথ কেমন হয়, যে দুটো লাইন থাকবে, পুরুষ মহিলা তারা ঢুকছেন, তাদের এই গেটের মুখে সবসময় 2 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, আর থাকবেন ওই বুথের বিএলও। এবার বিএলও দেখবেন যে নথি ঠিক আছে কিনা, যাচাইটা ওখানে হয়ে যাবে, আইডেন্টিফিকেশন যেটা খুব জরুরি সেটা ওখানে হয়ে যাবার পর এবার তিনি ঢুকলেন। ঢোকার পর প্রিসাইডিং অফিসার বসে আছেন, পোলিং এজেন্ট বসে আছেন, সবাই তাকে দেখতে পাচ্ছে। এইবার তিনি ভোটার লিস্ট আইডেন্টিফিকেশন হবে, এরপরে তারপরে আঙুলে কালি লাগানো হবে, তারপরে ভোটার রেজিস্টারে সই করতে হবে। এইবার তিনি ইভিএম এর দিকে যাবেন, তার আগে ইভিএমটাকে অ্যাক্টিভেট করা হবে। এই অ্যাক্টিভেট মানে কন্ট্রোল ইউনিটটা থেকে অ্যাক্টিভেট করবেন প্রিসাইডিং অফিসার। এইবার তিনি ভোট দেবেন, কিন্তু ভোট দেওয়ার জন্য একটা কম্পার্টমেন্ট তৈরি হবে। এই কম্পার্টমেন্টটাও ক্যামেরা ধরবে, এমনভাবে ক্যামেরাকে সেট করা হবে, ক্যামেরাটা এমন একটা জায়গায় রাখা হবে যাতে ভেতরে ইভিএম যেটা রয়েছে সেটা দেখা যাবে না, কিন্তু কোনো একজন ভোটার তিনি ঢুকছেন, তিনি বেরিয়ে আসছেন, ওখানে কতক্ষণ রইলেন, সব কিছুর ওপর নজরদারি করতে পারবে নির্বাচন কমিশন। এটা একটা দিক গেল। এবারে আরেকটা বিষয় ঠিক করা হয়েছে যে 2 জন জওয়ান বললাম ওখানে থাকবেন। এবারে এই যে যেখানে 2 জন জওয়ান এবং বিএলও দাঁড়িয়ে আছেন সেখানেও থাকবে একটি ক্যামেরা। এই যে লাইন দিয়ে ভোটাররা দাঁড়িয়ে আছেন তাদের কেউ প্রভাবিত করছে কিনা, লাইন ভেঙে দিচ্ছে কিনা, কেউ পরে এসে আগে ঢুকে পড়ছে কিনা, কেউ অযথা লাইনটাকে স্লো করছে কিনা, আবার ওদিকে বুথের ভেতরে ঠিক সময় অন্তর 4 জন করে ঢুকতে পারছেন কিনা, এই সবটা দেখার জন্য সেখানে থাকবে আরেকটি ক্যামেরা। এটা আমি আগে বলেছি যে এবার 2টি ক্যামেরা দিয়ে ভোট। আমি আজকে বলি 3টে ক্যামেরা থাকবে। যেসব বুথে অতীতে কোন রকম জোচ্চুরি বা জোচ্চুরির চেষ্টা, কোন রকম বাধা দানের চেষ্টা হয়েছে, সেসব জায়গায় বুথের ভেতরে 2টি ক্যামেরা থাকবে। দুটোকে এমন করে সেট করা হবে যে একটি ক্যামেরা অপর ক্যামেরাকেও দেখতে পাবে, মানে সেই ক্যামেরাটাকে ড্যামেজ করা হচ্ছে কিনা। এবং 2টো ক্যামেরাই বাইরে থেকে, মানে নির্বাচন কমিশনের যে দপ্তর হবে, যে ইউনিট থাকবে, কন্ট্রোল রুম হবে, সেখান থেকে এই ক্যামেরাগুলোকে কন্ট্রোল করা যাবে। এখানেই শেষ নয়, ক্যামেরার কেরামতি এবার অনেক বেশি। একাধিক কন্ট্রোল রুম থাকবে। একটি তো মিডিয়ার জন্য কন্ট্রোল রুম বানাবে কমিশন, এটা জেলা অনুযায়ী।
জেলা অনুযায়ী না, এটা বিধানসভা অনুযায়ী, এবং সেখান থেকে সারাক্ষণ খবর দেওয়া হবে 24x7 কি হচ্ছে, কোথায় হচ্ছে, কত ভোট পড়ছে ইত্যাদি। এবার আর একটা যে কন্ট্রোল রুম থাকবে তাতে 36টা স্ক্রিন দেখা যাবে, মানে সেই কন্ট্রোল রুমে চতুর্দিকে খালি টিভি স্ক্রিন থাকবে যেখানে বিভিন্ন ক্যামেরার ফিড আসছে, বুথের ভেতরের ফিড আসছে, বুথের বাইরের ফিড আসছে, এমনকি ধরুন একটা পোলিং স্টেশন, সেখানে আসবার যে রাস্তা, সেই রাস্তার ফিডও কমিশনের কাছে আসবে। মানে মানে এই যে ওখানে যে স্কোয়াড তৈরি করা হয়েছে, সেই কিছু স্কোয়াড একটা জায়গায় স্ট্যাটিক থাকবে, সেখানে স্ট্যাটিক ক্যামেরা আছে, আবার এসএসটি মানে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যারা নজর দেবে তাদের জন্য, যারা নাকা চেকিং করছে, মানে ভোটের দিন যাতে অন্য এলাকার লোক, কোনো বাইক বাহিনী ইত্যাদি, এ রাজ্যে যা যা হয় সব কিছু না গবেষণা করা হয়েছে। গত 6 মাস ধরে গবেষণা চলেছে, গবেষণার পর যা যা হতে পারে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা থাকবে, আর 36টা স্ক্রিনে সেটা দেখা যাবে, এবং সবগুলো এআই দ্বারা পরিচালিত। এআই কি? এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে অনেক কিছু বলে দিতে পারে ভেতরের কথা, কিন্তু মানুষকেই কন্ট্রোল করতে হয়। সেই মানুষগুলো হবে কমিশনের কর্তারা, তারা ঠিক করবেন কোন ক্যামেরা। ক্যামেরা যখন বলবে যে এটা বেচাল, সে সিগন্যাল দেবে, পপ আপ বলেছে এটাকে, যেখানে যেখানে যখন পপ আপ, সেই মুহূর্তে সেই বুথের ভোট বন্ধ, ক্যান্সেল, আর পোলিং হবে না। মানে আগে যে বিবেচনা করা হতো না, ভোটটা পুরো শেষ হলো, তারপরে পরের দিন ঠিক হচ্ছে পর্যালোচনা, নো, ওই দিনের মতোই ওখানে পোলিং বন্ধ, যা যা ভোট হয়েছে ক্যান্সেল, আবার নতুন করে আরেকটা দিন হবে। সেদিনকে আরো বেশি ক্যামেরা, আরো বেশি বাহিনী, আরো বেশি নজরদারির মধ্যে দিয়ে ভোটটা হবে। এবারে এই পোলিং অ্যাক্টিভিটি দেখার জন্য আরেকটা কন্ট্রোল রুম হবে, সেই কন্ট্রোল রুমেও 36টা স্ক্রিন। এখানে একটা বিষয় বলি, এই 36টা স্ক্রিনে আবার 12টা করে ছোট ছোট খোপ থাকবে, তার মানে একটা স্ক্রিন 12টা ক্যামেরা দেখাবে। বুঝতে পারছেন কতটা নজরদারি? আমি জানি না বাংলায় শেষ পর্যন্ত এসবের পরেও কমিশন মানে লেটার মার্কস পাবে, স্টার মার্কস পাবে, নাকি পাস করতে পারবে না জানি না। বাংলার উপর সত্যি তো আমাদের নিজেদেরই আজকাল ভরসা নেই, ভরসা কমে গেছে, আমরা খুব আতঙ্কিত। একটা স্ক্রিনে 12টা জায়গা, মানে 12টা লোকেশনের ছবি দেখা যাবে। এই 12টা লোকেশন মানে সেটা হতে পারে যে বুথ থেকে অনেকটা দূরে গ্রামের কোনো একটা পুকুর পাড়, যেখানে বসে 4 জন তাস খেলছে, আসলে তারা দেখতে চাইছে ওখান দিয়ে কারা যাচ্ছে আসছে, আসলে তাস খেলতে দেওয়াই হবে না। ভোটের দিন কোনো রকম গজল্লা কোনো কিছু কোথাও করতে দেওয়া হবে না। 100% বুথকে স্পর্শকাতর ঠিক করা হয়েছে, তার মধ্যে আবার অতি স্পর্শকাতর যে বুথ, সেখানে 3টি করে ক্যামেরা। এইবার একটা কথা বলি, দেখুন আমি আগে এক টুকরো বলেছি কথাটা, যে ভোটের 5 দিন আগে এইসব ক্যামেরা সেট হবে খালি পরীক্ষা নিরীক্ষার জন্য, আর ফিড যেটা সার্ভারে জমা পড়ে সেইটা শুরু হয়ে যাবে ভোটের 2 দিন আগে থাকতে। মানে 2 দিন মূলত বুথগুলোতে তো ভোট কর্মীরা যাচ্ছেন, একটু পাহাড়ি এলাকায় তো একটু আগে আগে যেতে হয়, মূলত ভোটের আগের দিন, কিন্তু 2 দিন আগে থাকতেই এই নজরদারিটা শুরু হবে এবং সব রেকর্ডেড থাকবে সার্ভারে, কখন কি হলো না, কে কি করছে, পুরো পর্যবেক্ষণটা না 2 দিন আগে থাকতে চলবে। এবার আমি যাবতীয় তথ্য নির্বাচন কমিশন সূত্রে যেটুকু যা পেয়েছি সমস্তটা লিখে রেখেছি, কারণ এবার অনেক নতুন নতুন বিষয় তো। এবার আপনাদের বলি 3টে পয়েন্ট, নির্বাচন কমিশন এই 3টে পয়েন্টে খুব জোর দিচ্ছে। এই 3টে পয়েন্ট হলো 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 3টি ধারা, যেগুলো অতীতে এই রাজ্যে সেভাবে প্রয়োগ করা হয়নি, দেশেও কোথাও হয় না, দরকার পড়ে না। প্রথম হচ্ছে সেকশন 58A। এবার সেকশন 58A কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। এই আইন বলছে বুথ ক্যাপচার হলেই রিপোল,
এটা আগে ছিল না। বুথ ক্যাপচার হলে তারপরে সেটাকে পর্যবেক্ষণ করা হতো, কি করা হবে না করা হবে সব দলের পরামর্শ, দলের অভিযোগ করতো, এসব কিছু নেই। সাধারণ ভোটারের অভিযোগেও যদি দেখা যায় সত্যি ক্যামেরা বলছে বুথ ক্যাপচার হয়েছে, এআই যদি পপ আপ দেখায়, তাহলে সেই বুথে রিপোল হবে, কোনো ছাড় নেই। সেকশন 58A, নিয়ম ভাঙলেই রিপোল। এরপর হচ্ছে সেকশন 129। এই সেকশন 129 ঠিক করে দিচ্ছে যে কিভাবে রিগিং হলে বা যদি বুথ ক্যাপচার হয় তাহলে কিভাবে সেটাকে কন্ট্রোল করা হবে, তার নিয়মও আমাদের জনপ্রতিনিধিত্ব আইন, যে নির্বাচনের আইন, তাতে বলে দেওয়া আছে। সেকশন 129 129 বলছে, নিরপেক্ষভাবে কাজ করছে না এমন কোনো ভোট কর্মীকে যদি ক্যামেরা চিহ্নিত করে যে তিনি কোনোভাবে কেউ অবৈধভাবে ঢুকে পড়েছে, তাকে প্রশ্রয় দিচ্ছেন, তিনি এক ব্যক্তিকে দুবার ভোট দিতে দিচ্ছেন জেনে শুনে, তিনি কোনো ভোটারকে প্রভাবিত করছেন, এরকম যদি কোনো সরকারি কর্মীর ছবি ক্যামেরায় ওঠে, 6 মাসের জেল। সবচেয়ে বড় কথা, এর জন্য কোনো ওয়ারেন্ট লাগে না। সেকশন 129 বলছে উইদাউট ওয়ারেন্ট ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করা যায়, সাজা 6 মাসের জেল, সঙ্গে জরিমানা, আবার দুটোই হতে পারে। রিগিং এ সাহায্য করার অভিযোগ কিন্তু এখানে কম নয়। যারা ভোট কর্মী তারাই সাহায্য করেন, ঠিক আছে বাবা তুমি দাও, ওই বসে বসে দেখছি। অনেক সময় তারা ভয়ে দেন। এবার ভয়ের তো প্রশ্ন নেই, এবার ভয়ের তো প্রশ্নই নেই, কারণ যেই মুহূর্তে ক্যামেরা দেখবে যে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, সে জানান দেবে নির্বাচন কমিশনকে, এমনকি দিল্লির নির্বাচন সদনকেও। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, ভোট বন্ধ, যা ভোট হয়েছে সেগুলো বাতিল, আর হবেই না, ওখানে রিপোল হবে। আর যারা সাহায্য করছেন তাদের 6 মাসের জেল, জরিমানা এবং দুটোই হতে পারে। এবার হচ্ছে সবচেয়ে বড় যে ধারাটা প্রয়োগ হতে চলেছে, 135A, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135-এর এ ধারা ঠিক করে দিয়েছে বুথ ক্যাপচার কাকে বলে। মানে বুথ ক্যাপচার হয়েছে ধরে নেওয়া হলেই তো রিপোল। এই বুথ ক্যাপচার কাকে বলে তার সংজ্ঞা ঠিক করে দিয়েছে এই 135-এর এ। জোর করে কেউ বুথে ঢুকলে, ঢোকার চেষ্টা হলে তো কেন্দ্রীয় বাহিনী আটকাবে, তারপরেও জোর করে কেউ যদি বুথের ভেতরে ঢুকে পড়ে, দ্যাট ইজ বুথ ক্যাপচার। তাকে বুথ ক্যাপচার ধরে নিয়ে ভোট বন্ধ হবে। এমন পরিস্থিতি তৈরি করা হলো যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ, কিন্তু বুথে ঢুকতে পারছেন না। সেখানে যে 4 জন ভেতরে গিয়েছিলেন তারা অযথা সময় নষ্ট করে তারা ভোট দানের যে গতি সেটাকে বাধাপ্রাপ্ত করছেন, সেটাকে বুথ ক্যাপচারিং ধরা হবে। মানে এটাই নিয়ম, ধরার নিয়ম, এতকাল হয়নি কেন জানি না। তৃতীয়, ধরুন বুথের থেকে অনেক দূরে একজন বাড়িতে বসে আছেন, কিন্তু তিনি ভয়ে বেরোতে পারছেন না। তার বাড়ির সামনে এমন কেউ দাঁড়িয়ে আছেন যার জন্য তিনি আটকে রয়েছেন বাড়িতে। তিনি যদি কমিশনের নানা রকম এলাকা ভিত্তিকভাবে ফোন নাম্বার সকলকে দিয়ে দেওয়া হবে, একবারটি ফোন করেন, তার মানে ধরে নেওয়া হবে তিনি যে বুথের ভোটার সেই বুথ ক্যাপচার হয়ে গেছে। এটা অতীতে হয়নি কিন্তু। আপনারা অনেকে ভাবছেন না সবাইকে ভোট দিতে দেওয়া হবে না। ধরা যাক একজন ভোটার বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু মাঝ রাস্তা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো, তিনি কমিশনকে জানালে বাতিল ভোট, ওটাকে বুথ ক্যাপচারিং ধরা হবে। এবার বলবেন যে আমি ফোন করব, তাতেও তো ধরা পড়ে যাব। দেখুন, একটু সাহস তো অর্জন করতে হবে। আমরা যারা এরকম গলা বাজিয়ে সারাক্ষণ শাসকের বিরুদ্ধে কথা বলছি, আমাদের ঝুঁকির কথা আপনারা জানেন না, মামলা মোকদ্দমার কথা আমি বলি না, প্রতি মুহূর্তে হুমকি। কিন্তু আপনাদের একটু সাহস করতে হবে, ফোনটা ঘুরিয়ে বলতে হবে যেখানে আমাকে বাধা দেওয়া হলো ভোটে। এবং নিশ্চিন্তে থাকুন, এই ফোন নাম্বার কেউ জানতে পারবে না,
নাম নম্বর কেউ জানতে পারবে না। খালি তিনি জানতে পারবেন, যিনি বাধা দিয়েছিলেন তিনি জানতে পারবেন যাদের 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 বাধা দিয়েছি তাদের মধ্যেই কেউ একজন করেছেন। হয়তো আইডেন্টিফাই হবেন, ঝুঁকি নিন। পশ্চিমবঙ্গের স্বার্থে, বাংলার স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আর রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনাদের এইটুকু ঝুঁকি নিতে হবে। এবং আপনাদের বলি, কেউ যদি এইভাবে আপনাদের আটকায়, সেই ব্যক্তি, এবং দেখুন সার্ভিলেন্স ক্যামেরা তো ঘুরছে, আপনি না জানালেও ক্যামেরা, এআই পরিচালিত ক্যামেরা দেখতে পাবে, সে কিন্তু জানান দেবে কমিশনকে, এবং কমিশন যদি দেখতে পায় কেউ এরকম করছে, তাহলে তার 1 থেকে 3 বছরের জেলের কথা বলা রয়েছে 135-এর এ সেকশনে। আর তিনি যদি সরকারি কর্মী হন তাহলে 3 থেকে 5 বছর পর্যন্ত তার জেল হতে পারে। 3 বছর মিনিমাম, 5 বছর পর্যন্ত জেল হতে পারে কোনো সরকারি কর্মী যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেন, কিংবা তিনি কাউকে প্ররোচিত করেন, কিংবা তিনি যদি কাউকে প্রভাবিত করেন, তার 3 থেকে 5 বছরের জেল, জরিমানা এবং দুটোই হতে পারে। আমি অনেক দিন ধরে বলছি আপনাদের, না ভোট অন্যরকম। অনেকে আমাকে তার জন্য অনেক কিছু বলেছেন কমেন্টে, ঠিক আছে, আপনাদের মতামত আপনারা জানিয়েছেন, কিন্তু আমি না খুব আশাবাদী ভোট অন্যরকম। মানে পশ্চিমবঙ্গের নামটা, পশ্চিমবঙ্গের নামের গা থেকে ওই কালিটা উঠে যাক, আমি চাই। কে ক্ষমতায় আসবে, কি হবে, তারপরে আমার কি হবে, আমি কিচ্ছু ভাবছি না। আমি খালি ভাবছি বাংলাটার কি হবে। আপনার আমার সন্তানেরা কি অন্য রাজ্যেই কাজ খুঁজতে যাবে? লেখাপড়া করতেও তো অন্য রাজ্যেই যেতে হচ্ছে, যেতেই থাকবে, যেতেই থাকবে। আর আমার রাজ্যের, আমরা তো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ, যারা গরিব গুর্গ মানুষ। আমাদের রাজ্যের চা বাগানের শ্রমিকদের কত দিন পর্যন্ত ন্যূনতম মজুরিটা গোটা দেশের চেয়ে কম। আমরা আরাম করে যখন চা খাই তখন আমরা ভাবতেও পারি না যে কি কষ্ট, কত ঘাম, কত বঞ্চনা প্রতিটি চায়ের ফোঁটায় রয়েছে। তাদের সন্তানদের লেখাপড়া কিচ্ছু নয়। ভাইপো বাবু গিয়েছিলেন একবার চা বাগানে সম্প্রতি, গিয়ে বলে এসছেন এবার তারা ভোটে জিতলে তাহলে চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানো হবে। আচ্ছা বলুন তো, একজন মানুষ শ্রমিক, তার বেতন কত হবে কত হবে না সেটা কি কোনো রাজনৈতিক দলের জয় পরাজয়ের উপরে নির্ভর করতে পারে? পারে কি? আমরা যারা ইউটিউব, মানে ইউটিউবার যারা, আমরা ইউটিউবের মাধ্যমে যারা রোজগার করি, বলতে পারে নাকি এবার অমুক সরকার আমেরিকায় ক্ষমতায় আসবে, বাংলায় এই হবে, তবে তোমার কমিশন বাড়বে? এটা তো আমার উপার্জন, এটা আমি অর্জন করেছি, আমার পরিশ্রমের জন্য মূল্য। তার সঙ্গে রাজনীতির তো কোনো সম্পর্ক থাকতে পারে না। আর এটা তো লক্ষ্মীর ভান্ডার যুবসাথী নয়। চা শ্রমিকদের মজুরি দেবে বাগানের মালিকেরা, মালিকেরা কত মজুরি দেবে তার সাথে। আমি না ভাইপো বাবুকে প্রশ্ন করতে চাই, আপনি তো চাকরি বাকরি করেন না, কিন্তু বড় কোম্পানি চালাতেন, আপনিও কি এর উপরে নির্ভর করতেন? জানি না। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক এখন রাজ্যে ঘুরে ঘুরে নানা কথা বলছেন, এবং জানবেন, তার চোখ মুখে ভালো করে নজর করবেন, তিনি প্রতিটি কথা শুনছেন, জানছেন তো তিনিও, আমাদের ভিডিও তিনিও দেখেন। তাছাড়াও তার অনেক সোর্স আছে, সেখান থেকে তিনি জানতে পারেন কি কি করতে চলেছে কমিশন। আর তাতে ভয়ে ঘুম নেই, সত্যিই ভয়ে ঘুম নেই। কালীঘাটেও নেই, ক্যামাস্ট্রিটেও নেই। আমাদেরও কিন্তু ঘুম থাকা উচিত নয়, আমাদের এখন জেগে ওঠা উচিত, আমাদের ঘুম ছুটে যাওয়া উচিত, যে এবার একটা সুষ্ঠু ভোট চাই, যে খুশি ক্ষমতায় আসুক। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।